বিজ্ঞান শিক্ষার মূল কথাই হলো হাতে কলমে পরীক্ষা করে দেখা। আমাদের দেশে বর্তমানে যে পাঠ্যক্রম, যে শিক্ষণ পদ্ধতি চালু আছে, তাতে হাতে কলমে পরীক্ষা করে দেখার ছাত্রদের প্রায় কোনো সুযোগ নেই। এর ফলে ছাত্র এবং শিক্ষক দুদলই আনন্দময় শিক্ষা পদ্ধতির কাছ থেকে বঞ্চিত হন। এই কথা মাথায় রেখে আমরা এই যে পরীক্ষার যে পদ্ধতিগুলো সেগুলো করেছি, এগুলো একদম ফেলে দেয়া বস্তু দিয়ে করা, এর প্রায় কোনো অর্থমূল্যই নেই। অথচ এর মাধ্যমে যে বিজ্ঞানের মূল নীতিগুলো আমরা তুলে ধরতে পারছি, সেগুলি শিক্ষার্থীদের পরবর্তী জীবনে খুবই কাজে আসবে। সায়েন্স কমিউনিকেটর্স ফোরাম এই পদ্ধতি নিয়ে অনেক দিন ধরে পরীক্ষা করছে এবং আমরা গভীরভাবে বিশ্বাস করি যে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করলে বর্তমান শিক্ষা ব্যবস্থায়, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় মূল্যায়নের কোনো তো অসুবিধে হয়ই না, বরং শিক্ষকদের পক্ষে এই পদ্ধতিতে শিক্ষাদান অনেক বেশি আনন্দময় হয়, শিক্ষার্থীদের পক্ষে তা অনেক বেশি কাজের এবং প্রয়োজনীয় হয়। ক্লাসে আমরা তো নিউটনের গতিসূত্র পড়াই এবং প্রথম যে সূত্রটা তার মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে স্থিতিজাঢ্য আর একটা হচ্ছে গতিজাঢ্য। এখন এই স্থিতিজাঢ্য বোঝাবার সময় আমাদের বেশ অসুবিধা হয় যে একটা কোনো বস্তু যদি স্থির অবস্থায় থাকে এবং তার উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেটা স্থির অবস্থাতেই থাকবে। এই পরীক্ষাটা দেখাবার জন্য কিন্তু বেশি কিছু নিইনি, দুটো মাত্র কাঁচের গ্লাস আছে যেটা সবাইকার বাড়িতেই আছে, আর একটুকু কাগজকে কেটে নিয়েছি। এবার এই গ্লাসে কিন্তু জল দিয়েছি, মানে এই রংটা দেখে অন্য কিছু ভাববেন না, এর মধ্যে আমি একটুখানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিয়েছি। এবার যদি এটা খানিকটা দূরে থাকে টেবিলের ধার থেকে, তাহলে আমি যদি এটাকে আস্তে আস্তে টানতে থাকি, আমরা দেখছি যে গ্লাসটা কাগজের সঙ্গে চলে আসছে। তার মানে হচ্ছে যে গ্লাসের তলা এবং কাগজের মধ্যে যে ঘর্ষণ বল আছে সেই জন্য এটা চলে আসছে। আমরা একদম ধারে নিয়ে চলে এসেছি, আপনারা ভয় পাবেন না। এবার আমি এটাকে টেনে দিচ্ছি, গ্লাসটা কিন্তু পড়লো না। এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে যে আমি এত তাড়াতাড়ি এর মধ্যে একটা বল প্রয়োগ করলাম, তা সেই বলের জন্য যে একটা ভরবেগ হয়, সেই ভরবেগটা কিন্তু গ্লাসে যাবার আগেই এটা সরে গেল। অর্থাৎ এই গ্লাসের যে স্থিতিজাঢ্য ধর্ম আছে সেই ধর্মের জন্য কিন্তু ও নিজের জায়গাতেই থাকলো। এখন আমরা যদি ভর্তি গ্লাসের জায়গায় যদি একটা খালি গ্লাস নিই, তাতে তফাৎ কি কিছু হবে সেটা আমরা একটু দেখে নিই। যে আমি একইভাবে এটাকে আস্তে আস্তে টেনে নিলাম, টেনে নিয়ে একদম যখন কাছে এসে যাবে তখন আমি টানলাম, এটা হলো। কিন্তু খুব যদি সূক্ষ্মভাবে দেখতাম তাহলে দেখতাম যে এটা একটু এগিয়ে গেছে। কেন এগিয়ে গেছে? কারণ এটার ভর বেশি, এটার ভর কম। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে ভর যত বেশি হয় তত বেশি জাঢ্য ধর্ম হয়। সুতরাং এই পরীক্ষার সাহায্যে খুব সহজেই আমরা স্থিতিজাঢ্যের একটা পরীক্ষা করতে পারি। এই গ্লাসটার উপরে কার্ডটা রেখে আমরা একটা কয়েন দিলাম। এই কয়েনটা এবার যদি আমি কি করব, আমি এটাকে আমি ঠিক আস্তে করে আমি এটাকে ঠুকে দিই, তাহলে দেখা যাক কি হয়। তাহলে আমরা দেখলাম যে অল্প করে যদি একটা ঠেলা দিয়ে দিই তাহলেই কিন্তু এই কয়েনটা গ্লাসের ভেতরে পড়ে যাচ্ছে। ওই একই কারণ, কারণ এটার ভেতরে যে স্থিতিজাঢ্য আছে, আমি যখন এখানে রেখেছি কার্ডটার তলা থেকে চলে গেল আর এটার ভেতরে পড়ে গেল। আমরা যদি খুব খেয়াল করে দেখি তাহলে দেখব যে যখন আমি হিটটা করেছি তখন কিন্তু এই কয়েনটা পড়ার সময় একটু এগিয়ে গিয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কি ধরনের কার্ড ইউজ করছি, বা এটা যদি খুব খসখসে হয় তাহলে এমন হতে পারে যে এটা নিয়ে চলে যেতে পারে। আচ্ছা, এবার যে পরীক্ষাটা করব সেটা কিন্তু মানে বেশ একটু বলে নিলে ভালো হয়। এটা হচ্ছে যে আপনাদের বোধহয় মনে আছে যে ম্যাকডেবার্গ সেমিস্ফিয়ারের একটা এক্সপেরিমেন্ট আছে বায়ুর চাপ সংক্রান্ত। সেই এক্সপেরিমেন্টটা কি, যে দুটো বেশ বড় সাইজের মেটালের গ্লোব নিতে হবে, তার একটা পার্শ্ব একটা টিউব আছে, সেখান থেকে একটা ভ্যাকুয়াম পাম্প দিয়ে তাকে বায়ুশূন্য করতে হবে। আর তারপরে হচ্ছে যে এদিকে 7টা না 8টা, এদিকে 7টা না 8টা ঘোড়ায় সেটা টানবে। টেনে যখন এটা কমপ্লিট ভ্যাকুয়াম থাকবে তখন দেখা যাবে যে এই গ্লোবটা কিছুতেই খোলা যাচ্ছে না। ওই যে 7টা 7টা 14টা বা 16টা ঘোড়া যখন দুদিক থেকে টানছে তখন সেটা কিছুতেই খোলা যাচ্ছে না, যেটা প্রমাণ করে যে বায়ুর চাপের যে মানটা সেটা একটা প্রচণ্ড মান।
এবার আমি যে কথাটা বলবো, আচ্ছা ভারতবর্ষের কোন স্কুলে এইরকম একটা গ্লোব তৈরি করা যাবে, তারপরে 16টা ঘোড়া থাকবে, এটা কি সম্ভব? আমার ধারণা ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো স্কুলে এই এক্সপেরিমেন্ট করার জন্য 16টা ঘোড়া বা ইত্যাদি এসব নেই। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে তারপরে কিন্তু ওই বইয়েতে লেখা আছে যে ছাত্ররা এটা অবজার্ভ করলো, এটা দেখলো, দেখে তাদের কি বোধ হলো এবং তারা সেই বোধের ওপর তারা একটু কিছু লিখবে। এটা কি সম্ভব? অথচ আমরা যদি এইরকম দুটো জিনিস, এটা কিন্তু কিছু না, ওই যে দেওয়ালে লাগিয়ে একটা জিনিস তুলে দেয় তার ভেতরে এটা থাকে, এটাকে আমরা ভ্যাকুয়াম হ্যাঙ্গার বলতে পারি। এইরকম দুটো হ্যাঙ্গারকে নিয়ে যদি একদম এই মুখে মুখে লাগিয়ে দিয়ে, বেশি জোরও লাগে না, আস্তে আস্তে আমরা করলাম কি, এই হাওয়াটা বার করে দিলাম। হাওয়াটা বার করে দিয়ে আপনি ক্লাসের দুটো ছেলেকে ডাকুন, ছেলে বা মেয়ে যারা থাকবে তাদেরকে বলুন যে এটাকে টেনে খুলতে, এটা কিন্তু খোলা যাচ্ছে না। তাহলে এটা থেকে কি প্রমাণ হচ্ছে না যে বায়ুর চাপ এতটাই যে আমি যেহেতু ভেতর থেকে বায়ু বার করে দিয়েছি, এর ভেতরে যেটুকু বায়ু আছে তার চাপ অত্যন্ত কম, এবং আমি যখন তাকে খুলতে চাইছি তখন সেই চাপটা আরও কমে যাচ্ছে। তার ফলে দুদিক থেকে যে পরিমাণ বায়ুর চাপ আছে সেই চাপ কিন্তু এটাকে খুলতে দিচ্ছে না। ম্যাকডেবার্গ হেমিস্ফিয়ার একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই ঘটনাটা যদি আমরা বাচ্চাদের বোঝাবার চেষ্টা করি, আমার মনে হয় অর্ধেক বাচ্চা তারা বুঝবেই না, কারণ তারা ওই কি করে ভ্যাকুয়াম পাম্প দিয়ে কী করে কাজটা করতে হয় ইত্যাদি, এই জিনিসটা তাদের পক্ষে বোঝাই সম্ভব না। অথচ এই দুটো কাপ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। আমরা এই ভ্যাকুয়াম হ্যাঙ্গার দিয়ে যে পরীক্ষাটা করলাম তাতে আপনারা বলতে পারেন যে এটা বায়ুর পার্শ্বচাপ। তা বইয়েতে কিন্তু আমাদের আর একটা পরীক্ষা আছে যেটা আপনারা প্রায় সবাই জানেন, যে সেটা হচ্ছে একটা গ্লাসে যদি আমরা সম্পূর্ণ জল ভর্তি করি, মানে এমনভাবে জল ভর্তি করব যে এক ফোঁটাও হাওয়া যাতে না থাকে। এটা একটা খুব সাধারণ পরীক্ষা, প্রায় সব বইতেই আছে, এবং এখানে বই যারা লিখেছেন তারা খুব ভালো করে বলে দিয়েছেন যে সাবধানে এইটাকে দিতে হবে। একটা কার্ড দিলাম, একটা কাগজের কার্ডটা দিয়ে আমরা যদি এটাকে উল্টে দিই, দিয়ে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এই কার্ডটা পড়ে না। আমি একটু নাড়াচাড়া করেও দেখাচ্ছি যে এটা বেশ ভালোভাবে ধরে আছে। কিন্তু এটাতে কি প্রমাণ হচ্ছে যে এই যে এইটুকু জল, সে তুলনায় কিন্তু বায়ুর চাপ অনেক। বায়ুর চাপ হচ্ছে প্রায় প্রতি বর্গ ইঞ্চিতে 6.7 কেজি। তার মানে এখানে যদি আমরা ধরি 4 বা 5 স্কোয়ার ইঞ্চ আছে বা 4 স্কোয়ার ইঞ্চ আছে ইন্টু ধরুন প্রায় 7 কেজি, তার মানে প্রায় 28 কেজি ফোর্স এখানে আছে, তাহলে এই জলের তো কোনো ওজনই নেই। কিন্তু সেই প্রসঙ্গে একটু দেখিয়ে নিই যে এই তলার কার্ডটা কিন্তু খুব সহজে এদিক ওদিক যাচ্ছে। এটা আমরা এক্ষুনি ব্যাখ্যা করছি না, এর পরের পরীক্ষাটাতে আমরা আসি। এটাকেই প্রথমত মনে রাখতে হবে যে এই কার্ডটা ভিজে গেলে আর ব্যবহার করা যাবে না, সুতরাং আমরা এই কার্ডটাকে ফেলে দিলাম। এবার আমি খানিকটা জল ফেলে দিলাম। এবারেই কিন্তু আমাদের বইয়ে যা আছে তার সঙ্গে এটার কি পার্থক্য হচ্ছে সেটা আমরা আসব। প্রথমত হচ্ছে যে আমি যদি এখানে কার্ড একটা বসিয়ে দিই, তাহলে এখানে যে হাওয়াটা আটকে রইল, সেই হাওয়াটা সাধারণভাবে আমরা সবাই জানি এটা বায়ুর চাপেই থাকবে, কারণ বায়ুর একটা অংশকে যদি আমরা নিয়ে নিই, এটা বায়ুর চাপ আছে, এটাও বায়ুর চাপ আছে, সুতরাং যখন এটা বন্ধ করছি তখন এটা বায়ুর চাপে আছে। তাহলে এইবার যদি আমরা এটাকে এর উপর চাপা দিয়ে দিই, দিয়ে হাতটাকে দিলাম, মনে রাখতে হবে এই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট, হাত না দিয়ে যদি ঘুরিয়ে দেন পড়ে যাবে। আমি এটাকে উল্টোলাম, উল্টে এবার আস্তে করে ছেড়ে দিচ্ছি। বইতে লেখা আছে যে যেহেতু এই জায়গাটা বায়ুর চাপ আছে আর এখানে জলের চাপ আছে, তাহলে এখানে বায়ুর চাপ, নিচের দিক থেকে উপর দিকে বায়ুর চাপ হচ্ছে, তাহলে এই চাপ আর এই চাপ পরস্পর ক্যান্সেল করে দিলে জলের ওজনে পড়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পড়ছে না। তাহলে কি করে এই কার্ডটাকে ধরে রাখছে? আমরা সেটা দেখাবার জন্য একটা ব্লেড কিনলাম। এই ব্লেডটাকে যদি আমরা সাবধানে এই পাশ দিয়ে দিয়ে এটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা খেয়াল করুন যে ব্লেডটা কিন্তু এর ভেতরে ঢুকে গেছে। তার মানে বুঝতে হবে, ওই যে একটু আগে দেখিয়েছিলাম যে কার্ডটাকে এদিক ওদিক নাড়ানো যাচ্ছে, তাহলে এই কার্ডটা এবং গ্লাসের মধ্যে একটা সূক্ষ্ম গ্যাপ হয়েছে।
গ্যাপটা কেন হয়েছে না, যখন এটা আমরা উল্টে দিয়েছি জলের যে ওজন তাতে করে এই কাঠটা একটু নেমে এসছে, সেটা অত্যন্ত কম কিন্তু নেমে এসছে। তার প্রমাণ হচ্ছে যে ব্লেডটার ভেতর ঢুকে গেছে। এই যে নেমে এসছে, নেমে আসার ফলে এইখানে যতটা বায়ুর আয়তন ছিল সেই আয়তনটা একটু বেড়ে গেল। তা বায়ুর যদি আয়তন বাড়ে তাহলে তার চাপ কমে যাবে। তাহলে এখানকার যে বায়ুর চাপ, যেটা বায়ুর সাধারণ চাপের চেয়ে একটু কম, তার সঙ্গে জলের এই চাপ, তার সঙ্গে এই কাঠের চাপ, এই কাঠের ওজনটা আর কি, ওজনের জন্য যে চাপটা, এই তিনটে মিলিয়ে কিন্তু তারা যদি এই বায়ুর চাপের চেয়ে কম হয় তাহলে ধরে রাখবে। আরও কম জল নিয়েছে, অনেক বেশি হাওয়া আছে, এবার আমি উল্টে দিয়েছি, দিয়ে ছেড়ে দিলাম। তার মানে এখানে এতটা জল থাক, এতটা জল থাক, এতটা জল থাক বা ভর্তি থাক, যে কোনোভাবেই আমরা এই এক্সপেরিমেন্টটা করি কিন্তু এই কাঠ পড়বে না। অর্থাৎ এটা একটা বায়ুর ঊর্ধ্বচাপের প্রমাণ। যে আমরা গ্লাসে একটু জল নিয়েছি আর এই জলটাকে আমরা একটু ফুটিয়ে নিচ্ছি, বেশ যাতে এই জলটা এক্ষুনি ফুটতে শুরু করবে আর যাতে হাতে না লাগে, আমি আমার পকেটের তোয়ালেটাই নিয়ে নিলাম। আমাদের সবসময় মনে রাখতে হবে যা হাতের কাছে আছে তাই দিয়ে আমরা পরীক্ষা করব। জলটা একটু ফুটে যাক সামান্য, আমি এটাকে তুলে দিলাম। তুলে দিয়ে এবার এই গরম জলটাকে আমি বোতলটার মধ্যে একটুখানি ঢাললাম, ঢেকে এটাকে নেড়ে নিলাম। আমার হাতে বেশ গরম লাগছে। রেখে এটা জলটাকে ফেলে দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। এইবার আমরা দেখি যে এটা ঠান্ডা হয়ে গেলে কি হয়। আমাদের কাছে একটু ঠান্ডা জলও আছে, একটু তাড়াতাড়ি করার জন্য আমরা যদি একটু ঠান্ডা জল দিয়ে দিই, দেখছেন এখনো ঢালেনি, তার মানে ভেতরের যে জল, মানে একটু ঠান্ডা জল দিচ্ছি। কেন এরকম হলো? তার কারণ হচ্ছে এই ফুটন্ত জল যখন এর ভেতরে দিলাম, এর ভেতরে যে হাওয়াটা আছে সেটা গরম হয়ে গেল। তা গরম হলে কি হবে? গরম হলে বায়ুটা প্রসারিত হবে, খানিকটা বায়ু বেরিয়ে গেল। এবার যেই বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি করে ছিপিটা বন্ধ করে দিলাম। তাহলে এবার কিন্তু বায়ু যেভাবেই রাখি না কেন, শিশিটা এরম রাখি এরম রাখি, এটা কিন্তু প্রমাণ করছে বায়ু চারদিক থেকে যে চাপ দিচ্ছে আর ভেতরের গরম বায়ুটা যেই ঠান্ডা হলো, ঠান্ডা হলেই তার চাপ কমে গেল। শুধু তাই নয়, ফুটন্ত জল দিলে তার মধ্যে কিন্তু খানিকটা আমাদের ওই জলীয় বাষ্প হচ্ছে। তা যেই আমি ঠান্ডা জল দিলাম সেই জলীয় বাষ্পটা আবার কনডেন্স করে গেল। যেই ওটা জলে পরিণত হলো তখন প্রেশারটা আরও কমলো। তার ফলে মোট যে ভেতরের প্রেশারটা যে একটা আংশিক শূন্যস্থানের সৃষ্টি হলো, তার ফলে চারপাশের বায়ুর চাপ কিন্তু এই বোতলটার এইরকম একটা অবস্থা করে দিল। এইরকম একটা বোতলকে এমনি সাধারণভাবে কিন্তু আপনারা যদি বন্ধ করে চাপার চেষ্টা করেন একটুও চাপতে পারবেন না, কিন্তু এটা নিজে নিজেই একদম ভেঙে চুরে এরকম একটা অবস্থায় এসে যাচ্ছে। আমাদের এই গ্লাসে গরম জল আছে একটু, এইটা একটা হচ্ছে ফেলে দেওয়া একটা সিরিঞ্জ, এটা হচ্ছে 12 ml এর একটা সিরিঞ্জ। আমি করলাম কি একটুখানি একটু গরম জল, খুব যে গরম তা নয়, এবং এখান থেকে করলাম কি যে আস্তে করে একটু হাওয়ার যে হাওয়াটা আছে সেই হাওয়াটা আমি এখান থেকে বার করে দিলাম। এবার আমি যদি এটাকে সাডেনলি টেনে নিই তাহলে এখানে একটা অনেকটা জায়গাটা এক্সপান্ড করবে, প্রেশারটা পড়ে যাবে। তাহলে কি হয় দেখি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। আমি এবার এটাকে টানছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভেতরে জলটা কিন্তু একবারে খুব ভিগারাসলি বয়েল করছে। কেন এরকম হচ্ছে? তার কারণ এখানে যে হাওয়াটা, সামান্য হাওয়া ছিল, সেই হাওয়াটা যখন এক্সপান্ড করছে চাপ কমে যাচ্ছে। এবং আমরা জানি যে কোনো জিনিসের ওপরে যে সুপার ইনকামবেন্ট প্রেশার বলে, অর্থাৎ যে তার চারপাশের চাপটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে কোনো একটা জিনিস অনেক কম উষ্ণতায় বয়েল করে। সুতরাং এখানে জলটা এর টেম্পারেচার অনেক কম, এই যে আমি হাত দিচ্ছি বা এখানে হাত দিচ্ছি এমন কিছু গরম না, এখানেও হাত দিচ্ছি গরম না, কিন্তু যেই এটাকে টানছি এখানকার চাপটা অনেক কমে যাচ্ছে, সেই জন্য এটা ফুটতে শুরু করে দিচ্ছে। এই এক্সপেরিমেন্টটাতে আমরা দুটো প্লাস্টিকের বোতল নিয়েছি, যেটা একটা ছোট টিউব দিয়ে ডেনড্রাইট দিয়ে আটকানো আছে। অনেক সময় আমাদের সমস্যা হয় যে কি করে এটাকে আটকাবো,
সেক্ষেত্রে আমি বলবো যে একটা কোনো পেরেককে গরম করে নিয়ে করবেন, চট করে ফুটো হয়ে যাবে, তারপর এটা করবেন। আর এই মাঝখানে একটা তার বেঁধে দিলে আপনারা দেখবেন যে এই জিনিসটা ঠিক ঠিক দাঁড়িয়ে থাকবে। এবার আমি যেটা করতে যাচ্ছি, এইটাকে বন্ধ রেখে আমি এর মধ্যে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কালার্ড লিকুইড ঢেলে দিচ্ছি। একদম ভর্তি করে দেওয়ার চেষ্টা করব। কেন সেটা একটু পরে আমি বুঝিয়ে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাতে আমি এতটা জল ঢেলে দেওয়ার পরেও কিন্তু এইটার মধ্যে কোনো জল ঢোকেনি। এটা কিন্তু একটু বোঝা দরকার। আপনারা, আমি জানি, জিজ্ঞেস করলেই বলবেন যে এটা বন্ধ আছে তাই ঢুকছে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতটা জল এখানে ঢালা সত্ত্বেও এখানে এত সামান্য কেন, কেন আরেকটু উঠলো না, তারপর আটকাতো? এইটা একটা জিনিস ভালো করে বোঝা দরকার যে বায়ুর সামান্য যদি আয়তন কমানো হয়, তাতেই যে প্রেশার তৈরি হয় সেটা এই জলকে ধরে রাখার পক্ষে যথেষ্ট। সুতরাং এবার যদি আমরা এটাকে খুলে দিই, তাহলে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা দেখুন যে এইটার থেকে এটা কিন্তু এই পাশে চলে আসছে। এবার আপনারা দেখুন যে একেবারে এই দুটো কিন্তু একেবারে এক লেভেলে চলে এসছে। এটাই কিন্তু সমোচ্চশীলতা ধর্ম।